যারা ভাবছিলেন মোদি শাহ বাংলা নিয়ে একটুও ভাবছেন না, পুরোটাই সেটিং, তারা চান দিদিমণি ক্ষমতাতেই থেকে যান, এবার তাদের মুখে সেলোটে মারা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা থাকবে না। যারা ভাবছিলেন যে এবারে এবারে সব কিছুই ঠিকঠাক হবে, কিন্তু যে মুহূর্ত থেকে ভোটটা ঘোষণা হবে, প্রার্থী ঘোষণা হবে, ঠিক সেই মুহূর্ত থেকে ওই দিদিমণির পাঠানো কিছু বেনো জল আছে, তাদেরকে দিয়ে উত্তাল করা হবে পরিস্থিতি, এবং কর্মীদের মধ্যে এমন একটা বিশৃঙ্খলা তৈরি করা হবে যে সব ঘেটে ঘ হয়ে যাবে। তাদেরও এবার চুপচাপ হিম ঘরে ঢুকে যেতে হবে, কেননা এবারে আর 21-এর ভুল নয়, অনেক কুল অ্যান্ড কম্পোজড ওয়েতে, অনেক প্ল্যান মাফিক বাংলায় এগোচ্ছে। এখানে এসে আর নিয়ে যা গণ্ডগোল হতে দাও, এখানে দিদিমণির দল যা কিছু মাদরামি করতে দাও, এখানে পুলিশ প্রশাসন যেভাবে চলতে দাও, নিজেদের ঘরটা গোছাও, নিজেদের সংগঠনটাকে ঠিকঠাক করো, এবং যে লক্ষ্য, যে ফোকাস 2026 নিয়ে আছে, সেখান থেকে এক চুলো সরো না। এই মূল মন্ত্রেই এবার কিন্তু বঙ্গ বিজেপি চলছে, এবং তার থেকেও বড় কথা, পুরোটা একটা দম দেওয়া মেশিনের মতো, তেল দেওয়া মেশিনের মতো চলছে। সেন্ট্রাল বিজেপি এবং স্টেট বিজেপি তারা কিন্তু এক সুরে মিলে সুর মেরা তুমহারা করছে, এবং যেখানে যেখানে সামান্য ভুল হওয়ার সম্ভাবনাও আছে, সেই জায়গাটা কিন্তু বড় অভিভাবকের মতোই সেন্ট্রাল বিজেপি সামাল দিচ্ছে। তার সবথেকে বড় যে নিদর্শন পাওয়া যাচ্ছে, উদাহরণ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে প্রার্থী বাছাই। আমরা দেখেছি প্রত্যেক বছরই বিজেপির পক্ষে একটা ভালো হওয়া থাকে, মানে আমি 2021-এর পর থেকে ঘটনাগুলো বলছি, কিন্তু যে মুহূর্তে প্রার্থী বাছাই হয়ে প্রার্থী ঘোষণা হয়, ঠিক সেই মুহূর্ত থেকে আমরা দেখি বিভিন্ন দিক থেকে বিজেপি কর্মী সমর্থক তাদের একটা বিক্ষোভের ছবি, এবং সেই জায়গা থেকেই যেন কোথাও ছন্দ পতনটা হয়ে যায়, যে সিঙ্কিংটা আছে সেটা কেটে যায়। এবার সেটা যাতে না হয় তার জন্য অত্যন্ত অত্যন্ত সাবধানী পা ফেলছে কেন্দ্রীয় বিজেপি, এবং যে স্টেপগুলো নিচ্ছে তার জন্য বঙ্গ বিজেপি একেবারেই তৈরি ছিল না। কিন্তু যে আউটকামটা আসছে, যে আলটিমেট প্রসেসটা হচ্ছে, সেটাতে কিন্তু সকলেই খুব খুশি। ভোটে সম্ভাব্য প্রার্থীর পাশাপাশি না প্রার্থী কারা, এক সমান্তরাল সমীক্ষায় জেনে নিচ্ছে বিজেপি 3 নয়, বিধানসভা পিছু 6 নাম। দেখুন, প্রথমেই এবার বিজেপি কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সেই সিদ্ধান্তটা হচ্ছে যে ওই টলিউড থেকে উড়ে আসে জুড়ে বসা কোনো সেলিব্রিটি প্রার্থী না, এবারে সেটা হবে না। বা ওই শাসক দল সেখানে দমবন্ধ হয়ে আসছে, সেখানে ভবিষ্যৎ খুব খারাপ, সেখানে জিততে পারবে না, তারা চলে আসবে আর টুক করে টিকিট পেয়ে যাবে, সেরকম কোথাও কিচ্ছু হচ্ছে না। এবার যা প্রার্থী হবে সবটাই সবটাই কর্মীদের পছন্দ অনুযায়ী, এবং সেই হিসেবে যেটা একটা একটা সমীক্ষা করা হচ্ছিল, বিভিন্ন সমীক্ষক দল ঘুরে বেড়াচ্ছে, প্রায় 8খানা সমীক্ষক দল ঘুরে বেড়াচ্ছে, আপনাদের বলেছি। সেখানে এখন 6টা নামের ফাইনাল সমীক্ষা চলছে। কি 6টা নাম? এই 6টা নামের মধ্যে 3টি নাম হচ্ছে পছন্দের নাম, কাদেরকে আমরা এই বিধানসভায় প্রার্থী চাইছি, 1, 2, 3 করে প্রার্থীরা সেগুলোকে মার্ক করে, কর্মীরা সেগুলোকে মার্ক করবে, এবং তার পাশাপাশি আরও 3জন এদেরকে আমরা চাইছি না, কেন চাইছি না সেটাও তারা মার্ক করবেন। কেন এই না পছন্দের জায়গাটা, সেটা একটু পরে আসছি। যেটা জানা যাচ্ছে যে কোথাও কোথাও 2 দফা, কোথাও কোথাও 3 দফা করে প্রার্থী নিয়ে সরাসরি কিন্তু সমীক্ষা করা হয়েছে, এবং এই সমীক্ষাটা করা হয়েছে দুটো প্রসেসে। যে সমীক্ষক দলগুলো কাজ করছিল, তারা ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, কর্মীদের সঙ্গে কথা বলে, যে সেখান থেকে তারা তথ্যটা বার করে নিয়েছেন যে এই বিধানসভায় কী ধরনের প্রার্থী চাইছেন, কাকে প্রার্থী চাইছেন, সরাসরি নাম যদি নাও তারা বলতে পারছেন, কী ধরনের নেতা হলে আপনারা তাকে ভোট দেবেন, পছন্দ করবেন, সেই তথ্য তুলে আনা হয়েছে। তার পাশাপাশি টেলিফোনিক সমীক্ষাও কিন্তু চালানো হয়েছে। কাদেরকে টেলিফোন করা হয়েছে? না ওই প্যাকের মতো যাকে খুশি তাকে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে সেইভাবে কল করা হয়নি। আপনারা জানেন বিজেপির সদস্য করার যে অভিযান চলেছে, সেখানে যারা রেজিস্টার্ড করেছেন তাদেরকে টেলিফোন করা হয়েছে, এবং সেখান থেকেই এই তথ্যটা তুলে নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে প্রতি বিধানসভায় প্রায় 1000 থেকে 1200 মানুষের সঙ্গে কথা বলা হয়েছে বলে সর্বোচ্চ ভোট বা সর্বোচ্চ যে নামটা উচ্চারিত হচ্ছে তারাই 1, 2, 3 করে ওই তালিকায় চলে এসছে, যাদেরকে টিকিট দেওয়া হতে পারে এই সম্ভাবনাটা নিয়ে এসছে। এর পাশাপাশি 3খানার নাম আরও বাছাই করা হয়েছে। কাদের নাম এরা? এদের নাম হচ্ছে, যে সমীক্ষায় এদের নাম উঠে আসেনি, কিন্তু এরা বিভিন্ন সোর্স, বিভিন্ন চ্যানেল ইউজ করে চেষ্টা করছে যে সেই সব বিধানসভায় টিকিট পাওয়ার জন্য। কোথাও কোনো প্রথম সারির নেতাকে ধরা হয়েছে, কোথাও কোনো প্রভাবশালী ব্যক্তি যাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে কেন্দ্রীয় বিজেপি, তাদের ধরা হয়েছে। এই ধরনের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলা হয়েছে, বা
এই সমীক্ষা করতে গিয়ে সমীক্ষক দল বার করেছে, যেটা সাধারণ মানুষ হয়তো কথা বলতে পারেনি, তাদের নাম নিয়ে আসতে পারেনি, কিন্তু সেই এলাকায় খুব প্রভাবশালী কোনো ব্যক্তি রয়েছেন, সেই এলাকায় খুব জনপ্রিয় কোনো ব্যক্তি রয়েছেন, যিনি এই রাষ্ট্রবাদী মনোভাবাপন্ন, সেই নামগুলো উঠে এসছে। তো সেই রকম নামগুলোকে বেছে নিয়ে আসা হয়েছে। এবার যখন কর্মীদের বলা হচ্ছে যে তোমরা 1, 2, 3 করে এই নামগুলো লেখো যাদেরকে পছন্দ, এবার যেগুলো ওই ধরনের নাম উঠে এসছে সেইগুলো যদি প্রার্থী করা হয় তাহলে অপছন্দ কেন, কেন এদের নাম তারা দেননি, না করার কারণটা কি, সেই সমস্ত কিছুও কিন্তু লিখতে হচ্ছে। এবং তার পাশাপাশি আরেকটা সমীক্ষাও চালানো হচ্ছে, এই না পছন্দের যে প্রার্থী, এই প্রার্থীরা তাদের ভাবমূর্তি কীরকম, তারা প্রার্থী হলে সেই এলাকায় ফলাফল কিভাবে চেঞ্জ হতে পারে, তার ডিটেলস কিন্তু তুলে আনা হচ্ছে। এবং এই যে পছন্দ এবং না পছন্দের কারণ কি, বা যারা হয়তো না পছন্দের কারণ দিচ্ছেন যে না এর নামটা তো মাথায় আসেনি, এ হলে ভালোই হয়, তার সমস্ত কিছু রিপোর্টগুলো নেওয়া হচ্ছে, নিয়ে কিন্তু স্টেট বিজেপি নয়, ডিস্ট্রিক্ট বিজেপি নয়, একদম সেন্ট্রাল বিজেপির কাছে এটাকে দিয়ে দেওয়া হচ্ছে। কেন এই পদ্ধতিটা করা হচ্ছে, তার কারণ হচ্ছে দেখুন, যারা কর্মী রয়েছেন, বিশেষ করে মণ্ডল স্তরের যারা কর্মী রয়েছেন, তারাই কিন্তু এই ভোটে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো প্রার্থী পছন্দ না হলে এই কর্মীদের অনেকেই বসে যেতে পারেন বা অনেকেই বিক্ষোভ দেখাতে পারেন, যেটা কিন্তু বুমেরাং হতে পারে। ফলে তাদের যে মতামতটা আছে সেই মতামতটা নিয়েই কিন্তু এবার প্রার্থী ঠিক করা হবে। তাতে করে আগামী দিনে এই যে বিক্ষোভ, এই জায়গাটা বন্ধ হয়ে যাবে, এবং বিক্ষোভ হলে সেখানে প্রশ্ন করার জায়গা আছে, ভাই তোমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সংখ্যাগরিষ্ঠ কর্মীরাই তো এনাকে চেয়েছিলেন, এনাকে প্রার্থী করা হয়েছে, তাহলে ক্ষোভ বিক্ষোভটা কিসের? অর্থাৎ ওই শুধুমধু ক্ষোভ বিক্ষোভ করে প্রথমেই তালটা কেটে দেওয়া, ছন্দটা কেটে দেওয়া, এটা কিন্তু কিছুতেই এবার হতে দেওয়া যাবে না। এবং সবথেকে বড় কথা, কোনো প্রথম শ্রেণীর নেতার পছন্দ হলেই, প্রচুর টাকা পয়সা দিয়ে থাকলে, সেখান থেকে প্রভাব বিস্তার করলেই, বা কোনো প্রভাবশালীর সঙ্গে অত্যন্ত ভালো যোগাযোগ থাকলেই যে এবার টিকিট হয়ে যাচ্ছে, না, সেরকম কোনো জায়গা থাকছে না। স্বচ্ছ ভাবমূর্তি, সেখানে ভালো কাজ করতে পারবে এরকম ভাবমূর্তি, এবং সাধারণ এলাকার মানুষ থেকে শুরু করে দলের কর্মীরা চাইছেন এমন মানুষই কিন্তু প্রার্থী হবেন। সুতরাং এবার প্রার্থী বাছাইয়ে অনেকটাই সিলেক্টিভ হচ্ছে, এবং একটা দলীয় সহমত, যে জনতার ভোট নিয়ে সেই প্রার্থী জিতবেন, বিধানসভায় যাবেন বলে আশা করা হচ্ছে, তাদের মতামত, সেই সমস্ত কিছু নিয়েই প্রার্থী ঠিক করা হচ্ছে। এবং এটা নজিরবিহীন পদক্ষেপ, মানে পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, ভারতবর্ষের রাজনীতিতে কোনোদিন এইভাবে প্রার্থী বাছাই কোনো দল করেছে আমার অন্তত জানা নেই। ফলে এটা একটা কিন্তু মাস্টার স্ট্রোক হতে চলেছে। অন্যদিকে যে কর্মীরা ভোট দেবেন, সেই ভোট দেওয়ার ব্যাপারটাও কিন্তু একটা সেখানেও নতুনত্ব ছাপ রয়েছে, এবং সেটার জন্য এখানকার যারা কর্মী ছিলেন তারা কোনো প্রস্তুতি ছিলেন না। ফলে কেউ যে এটাকে ম্যানিপুলেট করবেন, আমার নামটা পুশ করিয়ে দাও, এই ধরনের যে জায়গা, সেটাও থাকছে না। রুদ্ধদ্বার কক্ষ, ফোন জমা, প্রার্থী বাছতে পশ্চিমবঙ্গে গোপন ফর্ম, দলের নিচুতলায় 3টি পছন্দ জানতে বেনজির পদক্ষেপ বিজেপির। কি যেটা জানা যাচ্ছে, প্রথমেই যেটা হচ্ছে, একদম সাংগঠনিক জেলা ধরে ধরে এটা করা হচ্ছে। এই রাজ্যের যিনি সাধারণ সম্পাদক সংগঠন রয়েছেন অমিতাভ চক্রবর্তী, তিনি তো ঘুরছেনই, এর পাশাপাশি এই রাজ্যে অন্যান্য রাজ্য থেকে 12 জন নেতাকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে, যারা ওই সংগঠন সম্পাদক বা তার কাছাকাছি পদমর্যাদার রয়েছেন। এই 13 জন গোটা রাজ্য জুড়ে ঘুরছেন, এবং যেটা করছেন, এক দিন এক একটা সাংগঠনিক জেলাকে এরা বেছে নিচ্ছেন। অর্থাৎ বিজেপির সাংগঠনিক জেলা মানে সোজা কথায় 7টা বিধানসভা, একমাত্র দার্জিলিংটা বাদ দিয়ে, ওটা 4টে আর 3টেই ভাগ করা আছে, বাকি প্রত্যেকটাতেই কিন্তু 7টা করে বিধানসভা নিয়ে একটা করে সাংগঠনিক জেলা হচ্ছে। তো সেই সাংগঠনিক জেলায় যারা যারা মণ্ডল স্তরের সভাপতি রয়েছেন বা কর্মী রয়েছেন, তাদেরকে ডাকা হচ্ছে। তার পাশাপাশি ডাকা হচ্ছে যারা প্রাক্তন মণ্ডলের কার্যকর্তা ছিলেন তাদেরকে। ওই অঞ্চল থেকে বা ওই বিধানসভা থেকে কেউ যদি জেলা স্তরের কোনো সাংগঠনিক পদে রয়েছেন, তাদেরকেও ডাকা হয়েছে। প্রাক্তনী যারা রয়েছেন তাদেরকে ডাকা হচ্ছে। ওই বিধানসভায় যিনি প্রার্থী ছিলেন, এখনও বিজেপির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন, তাদেরকে ডাকা হচ্ছে। এই সমস্ত মানুষকে ডাকা হচ্ছে, ডেকে সেখানে প্রথমে কিছু সাংগঠনিক আলোচনা সেরে নেওয়া হচ্ছে, বা নির্বাচনী কিভাবে হবে সেই সমস্ত কিছু করা হচ্ছে। এবং তারপর যেটা করা হচ্ছে সেটা হচ্ছে, প্রত্যেকের মোবাইলটা কিন্তু সুইচ অফ করে জমা করে নেওয়া হচ্ছে। তারপর কাউন্টিং করে নেওয়া হচ্ছে, যতজন উপস্থিত আছেন ঠিক সমসংখ্যক মোবাইল জমা পড়েছে কিনা, কারোর কাছে ভুল করে রয়ে গেল কিনা। এরপর একদম ভাঁজ করে, যেভাবে ব্যালট পেপার ভাঁজ করা হয় যাতে অন্য কেউ দেখতে না পারেন, ভাঁজ করা একটা করে ফর্ম দেওয়া হচ্ছে এই কর্মীদের, এবং তাদেরকে সেখানে 3টে বক্স আছে, সেখানে প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, তৃতীয় পছন্দের প্রার্থীর নাম লিখতে
বলা হচ্ছে। শেষে নিজের নাম, নিজে কোন পদে আছেন বা ছিলেন এবং স্বাক্ষর, সেটা করে যেভাবে ফর্মটাকে দেওয়া হয়েছিল ভাঁজ করে, ঠিক সেইভাবেই সেটাকে কালেক্ট করে নেওয়া হচ্ছে। মিনিট 5 টাইম দেওয়া হচ্ছে এটার জন্য, এবং কেউ কাউকে যাতে দেখাতে না পারেন সেই জন্যই ওই ভাঁজের জায়গাটা করে নেওয়া হচ্ছে। এবং সবথেকে বড় কথা, এরকমটা যে হতে পারে এটা কোনো রকম আগাম আভাস দেওয়া হচ্ছে না। এবং তার ফলে কর্মীরা কিন্তু যেটা করছেন, যেটা লিখছেন, যে নামগুলো দিচ্ছেন, সেগুলো স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছেন। সেই জায়গা থেকে কোনো রকমই কোনো কিছু আগে থেকে কেউ জেনে যাচ্ছেন, ম্যানিপুলেট করছেন যে আমার নামটা পুশ করো, অনেক সময় হয় না, এসব রাজনীতির ক্ষেত্রে চলে, সেই জায়গাটাকে কিন্তু পুরোপুরি অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে। একদম স্বতঃস্ফূর্তভাবে সেই নামগুলো তুলে আনার চেষ্টা করা হচ্ছে। এবং হ্যাঁ, এখানে একটা কন্ডিশন স্পেশালি বলে দেওয়া হচ্ছে যে ভাই, তোমরা কিন্তু নিজেদের নামটাকে প্রপোজ করতে পারবে না। কেউ যদি প্রার্থী হতেও চান, তিনি ওইভাবে নিজের নামটা প্রপোজ করতে পারবেন না। ফলে এই যে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াটা, সেইটা কিন্তু অনেকটাই স্বচ্ছভাবে করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, এবার এর মাঝখানে যে এখানেই যেটা ফাইনালাইজ হচ্ছে, সেটাই কি একেবারে ফাইনালাইজ হয়ে যাচ্ছে? না, বিভিন্ন পরিমাপ থেকে কিন্তু এই সমীক্ষা চালানো হচ্ছে এবং দেখা হচ্ছে যে বেস্ট সুটেবল পারসন ওই বিধানসভাটার জন্য কে। এবং তারপর সেটা তো কেন্দ্রীয় যে ইলেকশন কমিটি বিজেপির হবে, তারা নরেন্দ্র মোদী, অমিত শাহজির সঙ্গে বসবেন, বসে তারা সেই সিদ্ধান্তটা নেবেন। কিন্তু প্রাইমারি যে সিলেকশন প্রসেস, সেখানে ওই ম্যানিপুলেট করে নাম ঢুকিয়ে দেওয়া, কিছু বেনজল ঢুকিয়ে দেওয়া, কিছু অপছন্দের লোককে উপর থেকে বসিয়ে দেওয়া, যেখানে পরবর্তীকালে কর্মী বিক্ষোভ হবে না, সেই জায়গাটাকে কিন্তু একবারেই কিন্তু উড়িয়ে দিচ্ছে। এবার আর একটা জিনিস এবারে খুব গুরুত্বপূর্ণ হয়েছে, আমি বেশ কিছু মিডিয়ায় দেখলাম, মিডিয়া বলা ভালো, চটিচাটা মিডিয়ায় দেখলাম যে বিজেপির বহু বিধায়কের টিকিট কাটা যাচ্ছে, এরা টিকিট পাচ্ছে না, একদম নাম ধরে ধরে বলে দিচ্ছে, যেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এসে তাদের কানে কানে বলে গেছেন এই নামগুলো এবার কাটতে চলেছি। না, সেরকম কোনো ব্যাপার নয়। প্রতিটি যে বিধায়ক রয়েছেন তাদেরকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তাদের পারফরমেন্স ডেফিনেটলি যেখানে যাচাই করা হচ্ছে, সেই পারফরমেন্স আপ টু দ্য মার্ক না হলে, জেতার মতো কন্ডিশন না হলে টিকিট পাওয়া যাবে না। এবারে কে জিততে পারেন ওই বিধানসভায় সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু বিধায়কদের এখন একটা টাস্ক দেওয়া হয়েছে। কী টাস্ক দেওয়া হয়েছে? সেটা হচ্ছে যে এই যে মরশুমটা চলছে, এটা পরীক্ষার মরশুম। সো নো মাইক জোন। যদিও তোলামূল এসব মানে না, তারা পুরোদমে মাইক টাইক বাজিয়ে অনেক কিছু করছে, কিন্তু বিজেপি তো সেই জায়গাটা করবে না, যেহেতু মাইকের ব্যবহার করা যাবে না। সুতরাং বিধায়কদের যেটা দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে মাটি কামড়ে নিজের নিজের বিধানসভা এলাকায় পড়ে থাকতে হবে এবং প্রতিদিন মিনিমাম কিন্তু 5টা করে বুথ তাদের ঘুরতেই হবে। কেন এই কাজটা করতে বলা হয়েছে? তার কারণ হচ্ছে যে দেখুন, বহু বিধায়কের ক্ষেত্রেই অভিযোগ উঠেছে যে তারা সেই এলাকায় কাজ করেননি, কিন্তু অনেক সময় দেখা গেছে যে কাজ করেননি নয়, তারা কাজ করতে চেয়েছেন, শাসক দলের বাধায় সেটা করতে পারেননি। কিন্তু ভোটাররা তো সেটা বুঝবেন না, ভোটারদের কাছে পৌঁছতে হবে। এই যে সমস্যাটার কথা বলছেন, এটা ভোটারদেরও এগ্রি করতে হবে, তবেই তো সেই ভোটারদের ভোট পাওয়া যাবে। সুতরাং সেই জায়গা থেকে যেটা বলা হয়েছে যে আপনারা বুথে বুথে পৌঁছন, প্রত্যেক দিন মিনিমাম 5টা বুথে পৌঁছতেই হবে আপনার এলাকায়। যদি বেশি করতে পারেন সেটা ওয়েল অ্যান্ড গুড, কিন্তু প্রত্যেকটা দিন আপনারা ইউটিলাইজ করুন, 5টা করে বুথে যান। এবং গেলাম মুখ দেখিয়ে চলে এলাম তা নয়, সেখানে গিয়ে রীতিমতো কাজ করতে হবে। প্রথমে কী করবেন? ওই বুথ লেভেলে যে কার্যকর্তা আছে তাদের সঙ্গে একটা বৈঠক করতে হবে। বৈঠক করে পুরো এলাকাকে বুঝতে হবে, বিশেষ করে কারা কারা কেন্দ্রীয় প্রকল্পের সাহায্য পাচ্ছেন সেই তালিকা তৈরি করে ফেলতে হবে এবং তারপর তাদেরকে গিয়ে মিট করতে হবে। তাদেরকে মিট করার পর তাদেরকে বোঝাতে হবে যে দেখুন, এখন তো কেন্দ্রীয় প্রকল্পের এই সুবিধা পাচ্ছেন, কিন্তু এখানে যদি ডাবল ইঞ্জিনের সরকার হয় তাহলে এই প্রফিটটা কোথায় চলে যাবে, আপনার পার্সোনাল বেনিফিটটা কোথায় চলে যাবে, সেটা তাদেরকে বোঝাতে হবে। এবং তার পাশাপাশি বিজেপি যে সংকল্পপত্র যাত্রা শুরু করেছে, সেই সংকল্পপত্রের ফর্মও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। স্থানীয় মানুষের কাছ থেকে তার ফিডব্যাক নিতে হবে, তাঁরা কী চাইছেন। অর্থাৎ বিজেপি এবারে যেটা টার্গেট করছে যে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের জন্য তো একটা ম্যানিফেস্টো তারা তৈরি করবে, একটা সংকল্পপত্র তৈরি হবে, কিন্তু স্থানীয় মানুষের কি চাহিদা রয়েছে সেটাকেও গুরুত্ব দিতে হবে। প্রয়োজন হলে প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আলাদা সংকল্পপত্র হবে, যাতে রাজ্যের যে সংকল্পপত্র আছে সেটা তো হলোই, এই এলাকার জন্য পার্টিকুলারলি বিজেপি কী করবে সেটাও যেন মানুষের কাছে ছবিটা স্পষ্ট হয়। ফলে সেই সমস্ত কিছু করে নিতে হচ্ছে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়েছে, এই নির্দেশিকাটা এসেছে কিন্তু সরাসরি দিল্লি থেকে, যে তোমরা এই কাজটা করো। মানে দিল্লি যে প্রতিটা মুহূর্ত, প্রতিটা পদ, প্রতিটা জায়গা তারা যে নজরদারিতে রেখেছে এবং যেখানে যেখানে খামতি আছে সাথে সাথে সেখানে কিন্তু ইন্টারভেন করছে এবং সেটাকে বেটার করার চেষ্টা করছে। এবং আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে এই যে আপনারা বুথে বুথে ঘুরবেন আপনার এলাকায়, সেখানে অগ্রাধিকার দিতে হবে যে বুথগুলো দুর্বল, যেখানে সবথেকে কম ভোট পাওয়া যায়, সেইগুলো থেকে কিন্তু শুরু করতে হবে, করে স্ট্রং বুথের দিকে যেতে হবে। এবং যেটা ডেডলাইন এটা দেওয়া হয়েছে, যেহেতু উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে 25শে ফেব্রুয়ারি, এই কার্যক্রমটা শেষ করতে হবে। এখন
এই যে 5টা করে বুথ বলা হয়েছে, মোটামুটি 15 দিন যে সময় পাওয়া যাচ্ছে, তাতে খুব বেশি হলে মানে 50%ও নয়, 1/4 মতো বুথকে কভার করা যাবে। ফলে বিধায়করাও বুঝতে পারছেন যে এত কম বুথ কভার করলে বাকি বুথগুলোতে কিন্তু এফেক্ট পড়তে পারে। ফলে তারা কিন্তু এবার ছুটতে শুরু করেছেন, 5টার জায়গায় সংখ্যাটা তারা বাড়াবার চেষ্টা করছেন, হুইচ ইজ এ গুড থিং। মানে এই যে বারবারই একটা অভিযোগ করা হয় না যে বিজেপি নেতা কোথায়, তাদের তো দেখাই যায় না, এলাকাতে জেতার পর খুঁজেই পাওয়া যায়নি। এটা অনেকাংশে সত্যি, অনেকাংশে মিথ্যে, এটাকে প্রচার করা হয়, কিন্তু সেই মিথটাকে তো ভোটের আগে ভাঙতে হবে যে না, বিজেপি নেতাদের পাওয়া যায়, তাদেরকে এই জন্য আটকানো হচ্ছে, সাধারণ মানুষকে সেটা বুঝতে হবে, সেই জায়গাটাও কিন্তু ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। ফলে এবার কিন্তু বিজেপি যেটা করছে অনেক কনস্ট্রাকটিভ, অনেক ছক ভাঙা খেলা করছে, এবং যার আলটিমেট রেজাল্ট কিন্তু পজিটিভ আসা অবশ্যই করে উচিত। কি হবে না হবে সেটা যখন ইভিএম বাক্স খোলা যাবে তখন বোঝা যাবে, কিন্তু তার আগে প্রতিটা ইঞ্চিতে যে লড়াই দেওয়া, একটা মুহূর্তও যে ঢিলেমি দেওয়া নয়, এই মানসিকতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, বঙ্গ বিজেপির বিরুদ্ধে একটা বড় অভিযোগ আছে, এবং আমি অনেক সময় করেছি, যে নেতারা যেটা মনে করেন ইডি সিবিআই এসে দুর্নীতিবাজদের জেলে পুরে দেবে, মোদি শাহ এসে প্রচার করে দেবেন, কর্মীরা সাধারণ মানুষ তারা বিরোধী পক্ষের শাসক পক্ষের মার ধর খেয়ে, গুলি খেয়ে তারা গিয়ে ভোটটা দিয়ে দেবে, আমরা জিতবো আর আমরা নেতামন্ত্রী হয়ে যাব। না, এবারে কিন্তু সেই সুযোগটা নেই। প্রত্যেকটা মানুষকে দৌড়তে হবে, প্রত্যেকটা কার্যকর্তাকে একটা টিম হিসেবে খেলতে হবে, সেই জায়গাটা কিন্তু প্রতি মুহূর্তে এস্টাবলিশ করা হচ্ছে, এবং যেখানে যেখানে সামান্যতম ছন্দপতন হওয়ার জায়গা আছে, সেই জায়গাটাতেই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের নজর পড়ছে এবং সেটাকে মেরামত করা হচ্ছে। সো একটা কিন্তু সুন্দর ঐক্যবদ্ধ জায়গা ক্রমশ সেই ছবিটা স্পষ্ট হচ্ছে। একটা ক্ষমতায় আসতে চাইলে একটা দল, একটা রাজনৈতিক দল ঠিক যেভাবে বিহেভ করে সেটাই কিন্তু করছে, এবং এটা অবভিয়াসলি একটা পজিটিভ ভাইবস তৈরি করবে, যেটার পজিটিভ রেজাল্ট 2026-এ বিজেপির বাক্সে ডেফিনেটলি যাওয়া উচিত। কি বলবেন এই সামগ্রিকভাবে বিজেপি প্রার্থী বাছাই থেকে শুরু করে তাদের বিধায়কদের নিয়ে যে স্টেপগুলো করছে, যেভাবে প্রসিড করার চেষ্টা করছে সেই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।